আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের গণিত বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, মানে যেটা থেকে আমরা সবাই অ্যান্সার করবো এবং সবাই 10 মার্ক পাবো, সেই আশায় মূলত এই ক্লাসটা করি। আমরা এই অধ্যায়টা পড়ি। তো এই অধ্যায়টার নাম হলো আমাদের পরিসংখ্যান। অধ্যায়টার নাম কি? পরিসংখ্যান। খুবই সহজ, কিন্তু তারপর আমরা ভুল করি। খুবই সহজ আমরা জানি, তারপরেও ভুল করি, ঠিক আছে? তো এই ভুলগুলো যেন না হয়, আমি অন্য অন্য অধ্যায় একটু ফাস্ট পড়ালেও এই অধ্যায়টা আমি খুব স্লো পড়াবো। কারণ এই অধ্যায়টা মূলত যারা ভালো স্টুডেন্ট তাদের সমস্যা হয় না, কারণ তারা ক্লাস 9 এই অধ্যায়টা শেষ করে ফেলে। কিন্তু যারা মূলত সমস্যায় পড়ে, যারা মূলত পড়াশোনা করে, তাদেরই সমস্যা হয়। তো তাদের যেন পাস করতে পারে, যার জন্য এই অধ্যায়টা আমি খুব ভারে ভারে পড়াবো, খুব আস্তে ধীরে সুস্থে পড়াবো। দেখো, প্রথমে ক নাম্বারের জন্য শুধু যে আমি দুইটা ম্যাথ বলে দিব, এই দুইটা পড়লেই হবে তা না। কিন্তু তারপরে এই মধ্যক নির্ণয় কয়েকটা উপাদান দেওয়া থাকবে, মধ্যক নির্ণয় এবং গড় নির্ণয়, এই দুইটা জিনিস শিখে রাখবো খুব গুরুত্ব সহকারে। কারণ এই দুইটা জিনিস থেকে এখানে ম্যাথ অনেক সময় আসে, মানে বেশিরভাগ ক্ষেত্রে এই দুইটা থেকে আসে। তো দেখো, ক নাম্বারে যে উপাত্তগুলো দেওয়া আছে, ক নাম্বারে যে উপাত্তগুলো দেওয়া আছে, তুমি একবার ডাইরেক্ট লিখবা উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাই বা মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাই। উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে হবে, ঊর্ধ্ব ক্রমানুসারে সাজালে হবে। ঊর্ধ্ব ক্রম অনুসারে, ঊর্ধ্ব ক্রম অনুসারে, ক্রমানু লিখে গেলে এটা আকার দিয়ে দিবা, জাস্ট ক্রমানুসারে সাজাই, সাজিয়ে পাই, সাজিয়ে পাই। তো তোমরা এগুলাকে মূলত ঊর্ধ্ব ক্রম অনুসারে সাজাবা, ঠিক আছে? মধ্যক বলুক, প্রচুরক বলুক, গড় বলুক, গড়ের জন্য আসলে সাজানোর প্রয়োজন পড়ে না, কিন্তু মধ্যক এবং প্রচুরকের জন্য সাজানোর প্রয়োজন পড়বে। কিভাবে সাজাবো? আমি ছোট থেকে বড় বড় ক্রমানুসারে। এখানে সব থেকে ছোট মান কত ভাইয়া? 6। সব থেকে ছোট কত? 6। তারপরে কত? 7। তারপরে কত? 8। তারপরে কত? 11। তারপরে কত? 14। তারপরে কত? 17। আমরা সাজিয়ে নিলাম। কি বললাম? আমরা মানের ক্রমানুসারে সাজাইলাম। মানের ক্রমানুসারে সাজানোর পরে দেখো, মানের ক্রমানুসারে সাজানোর পরে এখানে মধ্যক নির্ণয়ের জন্য সূত্র আছে দুইটা। কয়টা সূত্র ভাইয়া? মধ্যক নির্ণয়ের জন্য সূত্র কয়টা ভাইয়া? মধ্যক নির্ণয়ের জন্য সূত্র আমাদের দুইটা। কিভাবে দুইটা? একটা হলো এন যখন জোড় সংখ্যা, এন যখন কি? এন যখন জোড়। আরেকটা হলো এন যখন বিজোড়, এন যখন বিজোড়। তার মানে এইখানে যে পদ সংখ্যা থাকবে, দেখো একটু ভালো করে খেয়াল করবা, এইখানে যে যতগুলা পদ থাকবে, পদগুলা গুনবা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তার মানে এটা জোড় সংখ্যক। এটা কয় সংখ্যক? কি সংখ্যক? জোড় সংখ্যক। যদি পাঁচটা হইতো তাহলে বিজোড় সংখ্যক। তার মানে দুইটা সূত্র। তো যেটা জোড় সংখ্যক আছে, আমরা জোড় সংখ্যকটা লিখবো। যদি বিজোড় সংখ্যক হইতো তাহলে কি হইতো? বিজোড় সংখ্যক হইলে সহজ, মূলত বিজোড় সংখ্যক হইলে তুমি লিখবা এখানে পদ সংখ্যা বিজোড় সংখ্যা, এখানে পদ n ইকুয়াল বিজোড় সংখ্যা, এখানে পদ সংখ্যা বিজোড় সংখ্যা, এখানে কি লিখবা? পদ সংখ্যা বিজোড় সংখ্যা, এখানে পদ সংখ্যা জোড় সংখ্যা। অথবা লিখতে পারো এখানে n ইকুয়াল জোড়, এখানে n ইকুয়াল বিজোড়, তাও লিখতে পারো। এখানে আমরা লিখি, এখানে n ইকুয়াল, n কি? n হলো পদ সংখ্যা, n ইকুয়াল কি ভাইয়া? জোড় সংখ্যা। এটা কি জোড়? এটা কি? জোড় সংখ্যা, জোড় সংখ্যা। এখানে n কি? জোড় সংখ্যা। যদি বিজোড় হতো তুমি লিখতে বিজোড় সংখ্যা। কি লিখতাও? বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা দিয়ে আমি এটা দিয়ে করাই দিব, জাস্ট একটা সংখ্যা যোগ করে দেয়, এটা করাই দিব, ঠিক আছে? তো প্যারা নেওয়ার দরকার নেই। তাহলে যদি n যদি জোড় হয়, n যদি জোড় হয়, তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র কি? n জোড় সংখ্যা। অতএব মধ্যক নির্ণয়ের সূত্র হলো, একটা দাঁড় দিবা এইভাবে, n/2 প্লাস 1, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। কি লিখলাম আমি? n/2 তম পদ, মানে n/2 করার পরে এখানে যা মান থাকবো, মানটাকে অর্ধেক করবো, অর্ধেক করার পরে যা আসবো ওই তম পদ। n/2 মানে আবার অর্ধেক করার পরে যে মান পাচ্ছি তার সাথে এক যোগ করে দিবা, তারপরের পদটা, তার মানে মধ্যপদ, তারপরের পদ, ভাগ করবা কত? 2। এখন n/2, n কত ভাই? এখানে n কত? 2টা, 4টা, 6টা, তার মানে 6/2, 6/2 তম পদ প্লাস 6/2 প্লাস 1 তম পদ, 1 তম পদ, ভাগ কত ভাইয়া? ভাগ হলো 2। তারপরে আমরা লিখবো 6/2, তার মানে 3 তম পদ। 3 তম পদ কত? একবারে অত বড় না করি, আর লিখতে পারো 3 তম, এটা না লিখলেও হবে, 3 তম পদ প্লাস 3 প্লাস 1 তম পদ, তার মানে আবার 4 তম পদ। এত কিছু লেখার দরকার নেই, এত কিছু আমি লিখতে পারবো না এখন। জাস্ট এখানে 3 তম পদ কত? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ কত? 8 প্লাস চতুর্থ পদ কত?
8 এর পরে কত 11, 11 ভাগ 2, ভাগ কত ভাইয়া 2, ভাগ 2 দিয়ে দাও। তাহলে এখন 8 আর 9, 8 আর 11 যোগ করলে কত হয় 19, 19 ভাগ 2, 19 ভাগ 2, 19 ভাগ 2 করলে কত আসে ভাইয়া 19 ভাগ তুমি 2 করলে আসবে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 9.5, 9.5। তার মানে মধ্যক কত পাইলাও তুমি, মধ্যক পাইলাও 9.5। আশা করি তুমি ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা বুঝলাম কিভাবে আমরা, n যদি জোড় সংখ্যা হয় তখন সূত্র হলো n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, 1 তম পদ, এটা ব্র্যাকেট দিতে পারো 1 তম পদ। তার মানে n/2 মানে এখানে যতগুলো পদ থাকবে, 8টা পদ ছিল, 6টা পদ ছিল, 6/2 আসলো 3 তম পদ। এখানে 6/2 প্লাস 1 মানে 3 প্লাস 1 4 তম পদ। তাহলে আসলে কত 3 তম এবং 4 তম, 3 তম পদের মান 8, 4 তম পদের মান 11, মানে 11 আর 8 যোগ করলে কত হয় 19, 19 ভাগ 2 আসলে কত 9.5, 9.5, এটা হলো মধ্যক। কিন্তু ভাই এখানে যদি বিজোড় সংখ্যা থাকতো, এখানে ধরো এইটার ক্ষেত্রে আমি একটা মান দিয়ে দিলাম, ধরো এখানে ধরো 19 ছিল, 21 ছিল, কত ছিল 21। তাহলে এইটা কি আসলে এখন, এখন কি, এখন কি বিজোড়, এটা আমি একটু এই সাইডে লিখি, এই সাইডে লিখি একটু। ধরো এটা এরকম ছিল 6, 7, 8, 11, 14, 17, তারপর হলো 21, বিজোড় সংখ্যা ছিল। তাহলে তো লিখবা এখানে, এখানে n, এখানে n কি ভাইয়া বিজোড়, এখানে n কি বিজোড়, এখানে n বিজোড়। তারপরে তুমি কি লিখবা, তারপরে লিখবা অতএব মধ্যক, অতএব মধ্যক, অতএব মধ্যক। এখন দেখো বিজোড় সংখ্যা হলে সূত্রটা সহজ, কিভাবে সহজ দেখো, এটা সূত্রটা লিখবা তোমরা n/2 প্লাস 1 তম পদ, n/2, n প্লাস 1, সরি n প্লাস 1/2 তম পদ, n প্লাস 1/2 তম পদ। n এর মান কত, n এর মান কত 7, 7 ইকুয়াল, অথবা লিখতে পারো এখানে n ইকুয়াল 7 যা বিজোড় সংখ্যা, লিখতে পারো। দেখো লেখাগুলো এক এক ভাবে লেখা যায়, n ইকুয়াল 6 যা জোড় সংখ্যা, তাহলে 7 প্লাস 1/2 তম পদ, 7 প্লাস 1 মানে কি 8, 8/2 তম পদ, তম পদ ইকুয়াল টু 4 তম পদ। তাহলে এটার মধ্যে কত 4 তম পদ কত, 4 তম পদ, 4 কিন্তু মধ্যক না ভাইয়া, 4 কিন্তু মধ্যক না, মধ্যক হলো 4 তম পদ, 4 তম পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, কত 11। তাহলে 11 কি মধ্যক, তাহলে মধ্যক কত 11। দেখো যদি জোড় সংখ্যা আসে তাও তুমি পারবা, যদি বিজোড় সংখ্যা আসে তাও তুমি পারবা। আমি বলছি যে এটা একটু ভালো ভাবে পড়াইতে হবে, যেন যারা একটু আমাদের একটু উইক স্টুডেন্ট আছে, আমরা যারা দুর্বল আছে, তারা যেন এটা খুব ভালো করে বুঝতে পারে। তারপরে দেখো প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো আমরা গড় নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেটা শিখবো। গড় নির্ণয় খুবই ইম্পর্টেন্ট, গড় নির্ণয় খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো খ নাম্বার, খ নাম্বার, প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। গড় নির্ণয়ের জন্য মূলত আমাদের 5টা ঘর প্রয়োজন। কি প্রয়োজন ভাইয়া, 5টা ঘর প্রয়োজন। কি কি প্রয়োজন, আমাদের প্রয়োজন হলো শ্রেণী, ব্যাপ্তি, তারপর আমাদের প্রয়োজন হলো, আমরা একটু সবটা এদিকে এখানে খটা উপরে দিয়ে দেই, এটা একটু এদিকে লিখলে ভালো হইতো, দেখা তো যায় আশা করি, যদি দেখা যায় তাহলে শ্রেণী ব্যাপ্তিটা একটু এদিকে লিখি আমরা, শ্রেণী ব্যাপ্তি, কারণ আমাদের 5টা ঘর তো হইতে হবে আবার। তারপরে কত, শ্রেণী ব্যাপ্তির পরে আমরা দিব শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান, তারপরে দিব আমরা গণসংখ্যা, গণসংখ্যা, তারপরে দিব ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি, তারপরে গণসংখ্যা গুণন ধাপ বিচ্যুতি, গণসংখ্যা গুণন ধাপ বিচ্যুতি, গণসংখ্যা গুণন ধাপ বিচ্যুতি। একটু তোমরা একটু এখানে নাও, লিখে নাও গণসংখ্যা গুণন ধাপ বিচ্যুতি, বলে দিচ্ছি আমি, ওইটা লিখে নাও। এখন কোনটার মধ্যে কয়টা ঘর লাগবে এটা তুমি নিজেই বলতে পারবা। কিভাবে, তুমি যখন সূত্র অ্যাপ্লাই করবা, সূত্র অ্যাপ্লাই করলে অটোমেটিক্যালি ওটা চলে আসবে, সূত্র অ্যাপ্লাই করলে ওটা অটোমেটিক্যালি কি আসবে, চলে আসবে যে কয়টা ঘর লাগবে। এখন দেখো, এখন দেখো ভাইয়া একটু খেয়াল করো, শ্রেণীব্যাপ্তি কি কি ছিল, শ্রেণীব্যাপ্তি ছিল 30 থেকে 35, কি ছিল 30 থেকে 35, তারপরে কত ছিল 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53,
54 থেকে 59, 60 থেকে 65। আলহামদুলিল্লাহ। লেখার মোছার দরকার নাই, এখানে আমরা এন এর মান এগুলো লেখা দিমনি 65। তাহলে শ্রেণী মধ্যমান নির্ণয়ের সূত্র কি ভাই? শ্রেণী মধ্যমান নির্ণয়ের সূত্রটা লিখে নাও, মধ্যমান নির্ণয়ের সূত্র, শ্রেণী মধ্যমান সূত্র লেখা নাও, এমসিকিউ লাগবে। শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা। শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা মানে শ্রেণী ব্যাপ্তির সর্বনিম্ন সংখ্যা প্লাস সর্বোচ্চ সংখ্যা। তো তুমি লিখবা সর্বনিম্ন সংখ্যা প্লাস সর্বনিম্ন সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা প্লাস সর্বনিম্ন সংখ্যা, নিম্ন সংখ্যা ভাগ হইল 2। তো এটা সূত্র লেখা নাও। তো এটা সূত্র লেখা নিতে বললাম কি জন্য জানো? কারণ এমসিকিউ এর মধ্যে দেখবা শ্রেণী মধ্যমান দেওয়া আছে, সর্বোচ্চ সংখ্যা দেওয়া আছে, সর্বনিম্ন সংখ্যা বের করতে বলবে, অথবা ক নাম্বারেও বলতে পারে। তখন তুমি কি করবা? এখানে মান বসাবে, এখানে মান বসাবে, এখানে মান বসাবে, এটা মান রাখবা। তো ধরো এই 2 দ্বারা এটা গুণ করবা, পরে এটা এখানে যোগ আকার আছে সেটা বিয়োগ করে দিব, হয়ে যাবে। সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে, সর্বোচ্চ সংখ্যা বের করতে বলছে, তাহলে কি করবা? এই মান বসাবা, এই মান এনে গুণ করে দিবা, তারপরে তুমি সর্বনিম্ন সংখ্যাটা এই সাইডে বিয়োগ করে দিবা, সর্বোচ্চ সংখ্যা পাবা। শ্রেণী মধ্যমান বের করতে বলছে, সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন দেওয়া আছে, তাহলে কি করবা? সর্বোচ্চ আর সর্বনিম্ন যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা, 2 দ্বারা ভাগ করবা। বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার। তাহলে এখন আমরা যদি এটা শ্রেণী মধ্যমান বের করি, এখানে সর্বোচ্চ সংখ্যা কত? 35। তার মানে 35 প্লাস কত? 30 ভাগ কত? ভাগ হলো 2। ভাগ কত ভাইয়া? 2 ভাগ 2। তারপরে 3 35 কত হইতাছে তাহলে আমাদের? 65। 65 ভাগ 2 করলে আসে কত? 32.5। 32.5 কত আসলে এটা? 32.5। তারপরে কি? 36 প্লাস 41 কত আসে? 36 প্লাস 41 7। 7 থেকে আমাদের এখানে যদি 1 দিয়ে দাও তাহলে কত আসবে? মূলত 6 3 4 3 7। 77 ভাগ 2। 77 ভাগ 2 করলে কত আসে? 35.5। 35 35 70 হলে 35 হয়, 72 হলে 36, 74 76 38.5। কত আসলো? 38.5। দেখো তো এটার ব্যবধান কত? 6 না ব্যবধান, তাহলে এটার সাথে 6 যোগ করো। আর মূলত এখানে শ্রেণী ব্যবধানটা আগে দেখে নিবা, শ্রেণী ব্যবধান কত, জাস্ট এটা যোগ করে দিলেই হবে। এটা ছিল 30 থেকে 35, তার মানে 30 31 32 33 34 35, শ্রেণী ব্যবধান 6। তাহলে 6 এটার সাথে যোগ করে দিবে, 38 হলে এটার সাথে আবার 6 যোগ করে কত হবে? 44.5। আবার যোগ করলে কত হবে? 50.5। কত আসবে ভাইয়া? 50.5। তারপরে তুমি যদি আবার 6 যোগ করো, 56.5। আবার যদি 6 যোগ করো, 6 6 12, 62.5। কত আসলো ভাইয়া? 62.5। ক্লিয়ার হয়েছে না কথাটা? সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা ভাগ সর্বোচ্চ সংখ্যা প্লাস সর্বনিম্ন সংখ্যা ভাগ 2। ক্লিয়ার? গণসংখ্যা যা দেওয়া ছিল তাই লিখবা, 3 10 18 25, তারপরে কত? 8, তারপরে কত? 6। মোট গণসংখ্যা, উপরে মোট গণসংখ্যা দেওয়া থাকবে, আমি লিখি না এরকম ভাবে। তো তাহলে দেখো 15 18 আর 3 হলো 31, 21 21 আর 10 31, 31 আর 8 হলো 39, 31 31 আর 8 39, 39 আর 6 হলো আমাদের 45, 45 আর 25 হলো 50 70। তাহলে কত আসছে? n ইকুয়াল টু কত আসলো ভাইয়া? n ইকুয়াল 70। n ইকুয়াল 70। ধাপ বিচ্যুতি, এই যে শ্রেণী মধ্যমানের যে কোনো এক ঘরে মান বরাবর a ইকুয়াল টু 0 ধরবা, a ধরবা, এই মান ধরছো a, তার মানে এই বরাবর এই ঘরে ধরবো কত? 0। উপরের দিকে -1 -2, নিচের দিকে +1 2 3 এভাবে বাড়বে। নিচের দিকে প্লাসের মান, উপরের দিকে কি? মাইনাসের মান, উপরের দিকে মাইনাসের মান। এখন ভাইয়া এটা কি এই ঘরেই ধরতে হবে না অন্য ঘরে ধরা যাবে? অন্য যে কোনো ঘরে ধরতে পারবা তুমি, এই ঘরে ধরতে পারো, এই ঘরে ধরতে পারো, এই ঘরে ধরতে পারো, যে কোনো ঘরে ধরতে পারবা, সমস্যা নাই, সমস্যা নেই। তাহলে এই ঘরে বরাবর দেখো 0 আর 18 গুণ করলে কত হবে? গণসংখ্যা গুণন ধাপ বিচ্যুতি, 0 আর 18 গুণ করলে 0, 10 আর -1 গুণ করলে কত হবে? -10, 3 আর -2 গুণ করলে হবে কত? -6। তো 25 আর 1 গুণ করলে কত হবে? 25। 8 আর 2 গুণ করলে কত হবে? 8 দুগুণে 16, 8 দুগুণে 16। 6 আর 3 গুণ করলে কত হবে? 3 6 18, 3 6 18। এখানে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই এখন মূলত। এটা আমরা সামেশন অফ fi ui বের করব। কি করব ভাইয়া? সামেশন অফ fi ui।
তার মানে সামেশন অফ এফ আই ইউ আই মূলত গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির সমষ্টি, গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির সমষ্টি। সামেশন অফ এফ আই ইউ আই দ্বারা কি বলতেছে ভাইয়া? গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির সমষ্টি। বুঝতে পারলাম আমরা? সমষ্টি, সমষ্টি মানে কি? যোগফল। তাহলে -6 -10 +25 +16 +18, এটাই মূলত। যদি এটা আমরা এখন যোগ করব, 6 আর 10 কত? 16, তাহলে 16 যদি এই 16 কাটা দিলাম, তাহলে 25 আর 8 কত হইতেছে? ক্যালকুলেশন গুলো একটু দেখো, এখানে ক্যালকুলেশন কোথাও ভুল হয়েছে কিনা, আমার মনে হয় না ভুল হয়েছে কোথাও। তারপরে 5 3 কত? 8, 8 5 13 3 হাতে 1 2 2 4, তার মানে 43 কত আসতেছে ভাইয়া? 43 আসতেছে। কত? 43 মান আসলে কত? 43। তোমরা একটু ক্যালকুলেশন গুলো করবা, ক্যালকুলেশন গুলোর মধ্যে মান আমি যে জায়গায় মান বসাবো তুমি জাস্ট ওই জায়গায় মান বসাই দিবা। ক্যালকুলেশনের মধ্যে তুমি ঠিকঠাক রাখো, তাই হবে। আমার যদি ভুল হয় তুমি এরকম ভাবে না লিখে জাস্ট ক্যালকুলেশনটা ঠিক কইরা যে জায়গায় আমি যে মানটা বসাইছি ওই জায়গায় তুমি ওই মানটা বসাবা। তারপর দেখো গড় নির্ণয় সূত্র কি? অতএব গড় x বার ইকুয়াল টু, আমরা জানি a প্লাস সামেশন অফ এফ আই ইউ আই বাই এন গুণন এইচ, a প্লাস সামেশন অফ এফ আই ইউ আই বাই এন গুণন এইচ, তাই না? গড় নির্ণয় সূত্র এটা। তার মানে এ কত ভাইয়া? এই যে গড় বরাবর, এটা কিন্তু শ্রেণী মধ্যমান থেকে ধরতে হবে। 44.5, 44.5 এ প্লাস সামেশন অফ এফ আই ইউ আই, সামেশন মানে কি? 43 ভাগ কত? 70, এর মান কত? আবার একটু দেখি তো আমরা। 25 আর 6 31, 25 আর 8 33, 33 আর 6 41, 41 আর যদি 8 যোগ করো তাহলে আসতে হলো আমাদের 61 আর 18 59, 59 মূলত আমাদের এখানে একটু ভুল হয়েছে নাকি দেখি তো। 25 প্লাস 10 তাহলে কত আসে ভাইয়া? 25 প্লাস 10 হইলে আমাদের আসতেছে হলো আমাদের 35, 35 আর হলো 6 41, 25 প্লাস 18 করে নেই আগে, একবার লিখি সবগুলা, দাঁড়াও। 3 10 18, তোমরা ক্যালকুলেটর করো। 25 8 6 এটুকুলাই ছিল না? 6 8 6 14, 4 8 6 14, 14 আর 5 19, 19 20 21 22, 22 আর 8 0 30, 3 4 5 6 7 70 ছিল। দেখ 70 আছে। গুণন ব্যবধান, ব্যবধান কত পাইছিলাম? 6 30 31 32 33 34 35 36 6 পাইছিলাম ব্যবধান। এখন এইখানে ক্যালকুলেশনটা তোমরা করো। 44.5 প্লাস এটার সাথে এটা গুণ করলে কত হয়? এটার সাথে এটা গুণ করলে কত হয়? আমার এখানে তো মোবাইলটা নাই, মোবাইলটা নিয়ে আসি। ধরো বহুভুজ অঙ্কন করতে মোবাইল লাগবো না, জাস্ট এই ক্যালকুলেশনটার জন্য একটু মোবাইলটা লাগবো। নিয়ে আসতেছি, ওয়েট ওয়েট 1 মিনিট, 1 মিনিট একটু ওয়েট করো, আমি দেখতেছি একটু ক্যালকুলেশন করে। কত? 43 গুণন 6 258, 70 ভাগ দিয়ে দাও, 70 দেয়া 3 পয়েন্ট আসতেছে সামথিং। তার মানে 44.5 প্লাস 3.686, 686 6857 আহে, 7 আহে দিকে 8 লিখে দিলাম। তো এখন আমরা জাস্ট এটা যোগ করে দিলে কত হয়? প্লাস 44.5 আসতেছে 48 পয়েন্ট, 48 পয়েন্ট ক্লাসে চলতেছে 48.5, 48.5 এটাই অ্যান্সার। গড় কত? 48.5। দেখো আমি এখানে খুব জটিল কোনো কিছু করি নাই, জটিল কোনো কনসেপ্ট আনি নাই, জটিল কোনো নিয়ম আনি নাই, সব মানে খুব সহজ ভাবে শ্রেণীব্যাপ্তি গুলা লিখছি, যা দেওয়া ছিল লিখছি, গণসংখ্যা যা দেওয়া ছিল লিখছি, ধাপ বিচ্যুতি নির্ণয় করছি, সর্বনিম্ন সংখ্যা সর্বোচ্চ সংখ্যা যোগ করছি, 2 দ্বারা ভাগ করছি, এটাও যোগ করছি, এটা যোগ করছি, 2 দ্বারা ভাগ করছি, এটা যোগ করছি, 2 দ্বারা ভাগ করছি, এটা যোগ করছি, 2 দ্বারা ভাগ করছি। এভাবে আমরা এইটুকু করে ফেলছি, এইটুকু করে ফেললাম আমরা। তো এইটুকুর মধ্যে আমাদের কারো কোনো সমস্যা থাকার কথা না। তো এখন আমাদের সূত্র কি? a প্লাস সামেশন অফ এফ আই ইউ আই বাই এন গুণন এইচ। তো সামেশন অফ এফ আই ইউ আই বলতে বুঝাইতেছি গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফলের যে সমষ্টিটা, সমষ্টি মানে কি? সবগুলো যোগ করে দিবা। তো -6 -10 এর সাথে যদি -16 +16 যোগ করো তাহলে কত হবে? 0 হবে।
আর এইটা এটা যোগ করলে কত হলো 43 হলো, 43 থাকলো। তো আমরা এটার সাথে গুণ করলে আসলো 258 ভাগ 70 আসতে আসতে 3.68 এটার সাথে এটা যোগ করলে আসলো 48.5। এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের কি উত্তর। তো এর পরবর্তীতে আমরা করব হলো এখন এর পরবর্তীতে এটা একটু সময় নিয়ে করতেছি কি জন্য জানো ভাইয়া, এগুলা খুবই ইম্পর্টেন্ট, 10 মার্ক তুমি পাবাই এটার মাধ্যমে, যার জন্য একটু সময় নিয়ে একটু বারে বারে করতেছি, না বুঝলেও চলতো। তাই এটা এরকম থাক, কারণ ধাপ বিচ্যুতি লাগবে তো আমাদের, শ্রেণী মধ্যমান লাগবে, তো শ্রেণী মধ্যমান যদি লাগে আর গণসংখ্যা লাগবে, আর কি লাগবে গণসংখ্যা লাগবে। কি লাগবে ভাইয়া গণসংখ্যা। তো গণসংখ্যা কত কত আছে, গণসংখ্যা এটা মূলত ঘ নাম্বারের জন্য তুমি লিখবা বহুভুজ অঙ্কনের জন্য সারণী, আয়তলেখ অঙ্কনের জন্য সারণী, অজীব রেখা অঙ্কনের জন্য সারণী, যেটা অঙ্কন করবো এটার জন্য সারণী, এইভাবে লিখে নিবা, ঠিক আছে। তো দেখো গণসংখ্যা কত কত ছিল, 3, 10, 18, 25, তারপরে ছিল 8, তারপরে 6, এন ইকুয়াল কত ছিল 70, এন ইকুয়াল 70, 70 না 90 না 70। তো এখন এখন আমাদের এখন ছক কাগজ লাগবে। আমরা ছক কাগজে বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে বহুভুজটা মূলত এরকম হয়, বহুভুজ কিরকম হয়, বহুভুজটা মূলত এখানে আঁকাই আমি, বহুভুজটা মূলত এরকম হয়, বহুভুজটা উপরের দিকে উঠে নিচের দিকে নামে, উপরের দিকে উঠে নিচের দিকে নামে, তার মানে ধরো 5 ঘর করে আমি যদি ছক্কা আঁকি, এখানে 5 ঘর, এটার ব্যবধান কত তোমাদের গ্রাফের মধ্যে দেখবে এরকম 5 ঘর করে আছে, এরকম 5 ঘর করে আছে। তো 5 ঘর করে যদি থাকে আমি 5 ঘর করে নিলাম, তাহলে এদিকেও 5 ঘর করে নেই, এদিকেও 5 ঘর করে নেই, 5 ঘর করে যদি নিয়ে আমি এদিকে দেখো, তাহলে এইটা মূলত একটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, তার মানে এখানে 0 বিন্দু। কিন্তু আমাদের শ্রেণী মধ্যমান 32.5 এর জন্য অলরেডি 3 গণসংখ্যা আছে, এইদিকে মূলত গণসংখ্যা, এইদিকে মূলত গণসংখ্যা, গণসংখ্যা, আর এদিকে মূলত শ্রেণী মধ্যমান, কি ভাইয়া শ্রেণী মধ্যমান, এদিকে হলো শ্রেণী মধ্যমান, উপরের দিকে গণসংখ্যা। এখন শ্রেণী মধ্যমান যখন বসাবো, দেখো শ্রেণী মধ্যমান শুরু হয়েছে 32.5 থেকে, তার পূর্বের শ্রেণী মধ্যমান, তার মানে 32.5 থেকে তুমি 6 বাদ দিবা। কি জন্য 6 বাদ দিবা, কারণ শ্রেণী ব্যবধান ছিল 6, তাহলে কত হয় ভাইয়া, তাহলে কত হইতেছে, তাহলে আমাদের আস্তে আস্তে হলো 26.5। আর এই যে লাস্টে যে শ্রেণী মধ্যমান ছিল, তার সাথে আবার শ্রেণী ব্যবধানটা যোগ করবা, কত ছিল 62.5 প্লাস 6, কত আসতেছে 6 আর 62 যোগ করলে 68.5, 68.5। দেখো এই ম্যাথ গুলো মনে হয় তোমাদের করাইছিলাম, কিন্তু এটা 24 সালের ম্যাথ, এই ম্যাথটা কিন্তু 24 সালের, মানে এই ডাকটা কিন্তু 24 সালের, তার মানে কিছু কিছু ডাকও রিপিট হতে পারে, কিন্তু একবারে হুবহু রিপিট হয় না, হয়তো এটা 30 থেকে না থাকে অন্য কিছু ছিল মনে হয় এরকম। তো দেখো এরকম আসলো, তার মানে আমাদের এই পূর্বের শ্রেণী মধ্যমানটা এই 5 ঘর কাটা দেওয়ার পরে এখানে লিখবা, তাহলে এখানে লিখবো কত 26.5, 26.5। এখন যদি দেখো আমি প্রতি 5 ঘরের জন্য ধরো এখানে 26.5 লিখছি, এখানে যদি 32.5 লিখি, এখানে যদি 38.5 লিখি, এখানে যদি 44.5, এখানে যদি 50.5 এরকম ভাবে লিখি পর্যায়ক্রমে, তাহলে প্রতি 5 ঘরের জন্য মূলত আমরা 6 মান করে নিতেছি না, মানে মান বাড়তেছে কত করে 6 করে, মানে এই যে ব্যবধান বাড়তেছে কত 6, তার মানে মান বাড়তেছে কত ভাইয়া 6, ঘর বাড়তেছে কয়টা 5টা। তাহলে আমি ছক কাগজে লিখবো যে প্রতি 5 ঘরকে 6 একক ধরে, প্রতি 5 ঘরকে 6 একক ধরে। আমি যদি প্রতি এক ঘরকে 1 একক বলতাম, তাহলে কিন্তু 6 ঘরের জন্য মানটা আমাদের এখানে চলে আসতো, পরবর্তী মানটা কিন্তু এখানে চলে আসতো, তার পরবর্তী মানটা কিন্তু এখানে চলে আসতো, মানে এরকম ভাবে সামনের দিকে আগাইতে থাকতো, তখন কিন্তু আর ওই মেন অক্ষের মধ্যে থাকতো না, কারণ 6 ঘর করে যায়। তাহলে আমাকে লিখতে হবে কি প্রতি এক ঘরকে বা প্রতি 5 ঘরকে 6 একক, সহজ ভাষা প্রতি 5 ঘরকে 6 একক, তাহলে আর কোনো সমস্যা হবে না, তাহলে খুবই ইজি হয়ে গেল। তাহলে প্রতি 5 ঘরকে কি ধরছি 6 একক, তার মানে এখানে কত 32.5, এখানে কত 38.5, এখানে কত 44.5, এখানে কত 44 এর পরে 50, 50.5, এখানে কত 56.5, এখানে কত 62.5, আর এখানে কত 68, লাস্টেরটা 68.5 এরকম ভাবে লিখবা। লেখার পরে এই যে এইখান থেকে মানে এই যে নিম্ন সীমা থেকে গণসংখ্যা কত 3, তার মানে 5 ঘর ধরেছিলাম, তার 3 এখানে হবে, তার মানে 3 এখানে, তারপর গণসংখ্যা কত 10, তার 5 ঘর ধরছে, তার মানে 10 এখানে হবে, এই যে
এটা হলো 5, এটা হলো 10, এটা হলো 15, এটা হলো 20, এটা হলো 25। তাহলে 10 গেল, তারপরে কত? 18। 18 কোথায় হবে তাহলে? হ্যাঁ, পরবর্তী এই এখানে হবে 18। 18, তারপরে কত? 25। তার 25 কোথায় হবে ভাইয়া? 25 তারপরের ঘরে এইখানে। তারপরে কত? 8। 8 কোথায় হবে? তাহলে একবার নিচে নেমে পড়বে, এই যে এইখানে। 8 কোথায়? এইখানে। তার মানে 8 আমার এখানে নেমে পড়লো, নিচে নেমে পড়লো একবারে। 8 কোথায় নেমে পড়ছে? নিচে নেমে পড়ছে। তুমি স্কেলটা দিবা, তোমার এখানে এরকম ভুল হবে না। তারপরে কত? 6। তারপরে 6 কোথায়? 6 মূলত এইখানে। তারপরে লাস্টের ঘরে, এই যে লাস্টের ঘরে যায় কত? 0। লাস্টের ঘরে 0। দেখো আমাদের বহুভুজ অঙ্কন করা হয়ে গেছে। বহুভুজ অঙ্কন করা হয়ে গেছে। তার মানে আমি বহুভুজের ক্ষেত্রে শ্রেণী মধ্যমান যা থাকবে তার পূর্বের শ্রেণী মধ্যমান নিব, এবং শ্রেণী মধ্যমান যা থাকবে লাস্টে তার পরের শ্রেণী মধ্যমান নিব। শুরু করব আমি পূর্বের শ্রেণী মধ্যমানের মানে আগের শ্রেণী মধ্যমান থেকে, মানে যে শ্রেণী মধ্যমান ছিল তার পূর্বের শ্রেণী মধ্যমান থেকে শুরু করব, এবং শেষ হবে গ্রাফটা এসে পরে যে শ্রেণী মধ্যমান ছিল তার পরের শ্রেণী মানে যে। বুঝতে পারলাম ভাইয়া? বুঝতে পারলাম। আর এটা আমরা লিখবো প্রতি এক ঘরকে কত করে নিতেছি তার উপর ডিপেন্ড করবে। যেমন আমি এটা লিখবো হলো ছক কাগজে, এই কথা এটা যখন লিখবো একটু কথাটা মনোযোগ সহকারে শুনো আর লেখো। ছক কাগজে এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমানের প্রতি 5 ঘরকে 1 একক, প্রতি 5 ঘরকে 6 একক, প্রতি 5 ঘরকে 6 একক ধরে 6 একক ধরে, এবং ওয়াই অক্ষ বরাবর, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ বরাবর শ্রেণী ঘনসংখ্যার প্রতি এক ঘরকে এক একক। দেখো শ্রেণী মধ্যমান কিন্তু এক ঘরকে এক একক ধরছি। প্রতি ঘরকে, প্রতি এক ঘরকে এক একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো, বহুভুজ অঙ্কন করা হলো। এবং এখানে আমরা লাস্ট আরেকটা কথা লিখবো, যেখানে এক্স অক্ষে 0 থেকে 26 পর্যন্ত ঘর বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এবং আমরা এখানে আরেকটা কথা উল্লেখ করতে পারি যে 32 এর পূর্বের শ্রেণী মধ্যমান 26.5 এবং 68 এর পরের শ্রেণী মধ্যমান 68.5, এই কথাটা তুমি উল্লেখ করে দিতে পারো। তাহলে আমার কথা কি ক্লিয়ার হয়েছে ভাইয়া? যদি ক্লিয়ার হয় অবশ্যই কমেন্ট করে একটু জানাও। এটাই মূলত এই বহুভুজের মেন কনসেপ্ট। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? তারপরে আসো আমাদের পরবর্তী অঙ্কটা কি বলছে, আমরা ওইটা দেখবো এখন। দেখো পরবর্তী অঙ্ক এটা, এটা মূলত আমরা দেখো এখানে প্রথমে একটা আছে গড় নির্ণয় করতে বলছে, গড়গুলো 16.5, তার মানে যতগুলো সংখ্যা দেওয়া আছে সংখ্যার গড় হলো 16.5 হলে এক্স এর মান নির্ণয় করতে বলছে। তার মানে এখানে যে মানগুলা ছিল যেমন 19, এই যে মানগুলা, এই মানগুলার মাঝখানে একটা এক্স আছে, মানে অজানা রাশি আছে, এই অজানা রাশিটার মান বের করতে বলছে। তাহলে আমি প্রদত্ত সংখ্যাগুলো যোগ করে বা প্রদত্ত সংখ্যাগুলোর যোগফল, তাহলে লিখবো কি? ক নাম্বার, প্রদত্ত উপাত্তের উপাত্তের যোগফল, যোগফল প্রদত্ত উপাত্তের যোগফল কত ভাইয়া? এইভাবে লেখো 9, 19.21 প্লাস 26 প্লাস কত? 13 প্লাস 13 প্লাস 11 প্লাস 27 প্লাস 29টা আগে লিখি, কারণ আমাদের এক্স তো অজানা রাশি, এক্সটা আমরা এই সাইডে রাখবো। তো এখানে যোগ করলে কত হয়? আমরা একটু যোগ করি, ধরো আমরা একটু যোগ করি। তো আমরা যদি যোগ করি তাহলে আসবে হলো 19 প্লাস 21 প্লাস 26 প্লাস 13 প্লাস 11 প্লাস 27 প্লাস 29। দেখো তো আমাদের মান কত আসে? 19 19 ছিল, 19 ছিল, 19 ছিল, তারপরে হলো 21 ছিল, তারপরে 26 ছিল, তারপরে 13 ছিল, তারপরে 11 ছিল, তারপরে 27 ছিল, তারপর 29 ছিল। মান আসে কত? আমাদের মান আসে হলো 146.146। কত আসতেছে? 146। তার মানে এখানে আসলে হলো মূলত আমাদের 146 প্লাস এক্স, 146 প্লাস এক্স। কারণ এই যে আরেকটা যে মান ছিল ওই মানটা আমি লিখতে পারলাম না, কারণ ওটা তো চলক রাশি, ওইটা চলক রাশি সবগুলোর সাথে যোগ হবে, তাহলে ওটাও যোগ আকারে আছে। আবার একটু দেখি 19 প্লাস 21 প্লাস 26 প্লাস 13 প্লাস 11 প্লাস 27 প্লাস 29। 19 21 26 13 11 27 29, ঠিক আছে? 46। তাহলে গড় নির্ণয় সূত্র কয়টা ঘর আছে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে এখানে n ইকুয়াল টু, এখানে n ইকুয়াল 8। অতএব নির্ণয় গড়, অতএব নির্ণয় গড়, গড় ইকুয়াল, অতএব নির্ণয় গড় ইকুয়াল সবগুলোর যোগফল, তার মানে 146 প্লাস এক্স বাই কত? এক্স বাই হলো 8।
তো এইটুকুর গড়ের মান কত দেওয়া আছে? গড়ের মান কত? গড়ের মান দেওয়া আছে হলো আমাদের দেখো 16.5 ইকুয়াল টু 146 প্লাস x/8, 146 প্লাস এটা আসলো না মূলত। এখন এখন যদি আমরা মূলত কি কাজ করতে পারি দেখো, এখন মূলত আমরা যে কাজটা করতে পারি দেখো, এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করলে কত হয়, এটার সাথে এটা গুণ করলে কত হয় দেখো তো, 16.5 16.5 গুণন 8 132 কত আসতেছে ভাইয়া? 132 132 যদি আসে ইকুয়াল 146 পয়েন্ট প্লাস এক্স, তাহলে এইটা এই সাইডে বিয়োগ করে দাও, তাহলে এক্স ইকুয়াল টু থাকতেছে কত? 132 মাইনাস 146 ইকুয়াল টু আসতেছে মাইনাস 16 না মাইনাস 14, মাইনাস 14 মাইনাস 14 না 16, 12 থেকে 6 গেলে 6 থাকে, 14 তো হয়, 46 থেকে এটা যাবে, হ্যাঁ মাইনাস 14, তার মানে এক্স এর মান কত? মাইনাস 14, এক্স এর মান মাইনাস 14। মেবি আমার এখানে মেবি কোনো একটা মান হয়তো একটু ছোট থাকার কথা, একটু যদি ছোট হইতো তাহলে মেবি মানটা একটু অন্যরকম আসতো বলতে, এখানে যদি 29 না হয়ে যদি আরো ধরো 20 মান কমায় দাও, 20 মান কমায় দিলে 26 আসে, হ্যাঁ 20 বা আরো কিছু মান কম হইতো হয়তো, যাই হোক যেটা আসছে মূলত এটাই আমরা অ্যান্সার দিব, যদি এরকম থাকে এটাই অ্যান্সার। যদি এটা মানটা যদি অন্যটা থাকতো, ধরো এই মানটা যদি একটু কম হইতো, এই মানটা যদি একটু কম হইতো, আর একটু মান কম বলতে এই মানটা ধরো আছে ধরো তোমার 20 কমায় দাও, যদি 20 কমায় দাও তাহলে হচ্ছে 26, 26 কমায় দাও, 26 কমায় দিলে এটা 3 লেখা যায়, 3 লিখলাম, এটা যদি 3 লিখতাম তখন আমাদের এখানে মান আসতো 120, কত আসতো? 120, এটা যদি 3 ছিল তাহলে আসতো 120, তখন হয়তো মূলত এরকম 16.5 ইকুয়াল টু 120 প্লাস x/8, তখন এটার সাথে এটা গুণ করলে কত হইতো? এটার সাথে এটা গুণ করলে হইতো 132 ইকুয়াল 120, এটা কিন্তু এটার তা প্লাস এক্স, তখন এক্স এর মান আসতে হলো 132 মাইনাস 120, তো এটা কাটাকাটি করলে আসলে মূলত 112 আসতো তখন, সরি এক্স এর মান আসতো কত তখন? 12, তার মানে এই মানটা যদি একটু ছোট হইতো বা এখানে কোনো একটা মান যদি ছোট হয়, তাহলে এই মানটা ধনাত্মক আসবে। এখন যেটা আসছে এটা ঋণাত্মক মান, আমরা ঋণাত্মকই লিখবো, সমস্যা নাই। তারপর ও প্রদত্ত উপাত্ত হতে মধ্যক এবং প্রচুরক নির্ণয় করতে বলছে। মধ্যক এবং প্রচুরক নির্ণয়ের জন্য সারণী একটাই তৈরি করবা, কয়টা ভাইয়া? একটা। মধ্যকের জন্য সারণী একটা, প্রচুরকের জন্য, তো প্রচুরকের জন্য আবার লাগে হলো গণসংখ্যা আর হলো শ্রেণীব্যাপ্তি, তো সারণী একটাই তৈরি করো। মধ্যক এবং প্রচুরক নির্ণয়ের জন্য সারণী লেখো, মধ্যক ও প্রচুরক নির্ণয়ের জন্য সারণী। মধ্যক নির্ণয়ের জন্য আমার একটা অতিরিক্ত ঘর লাগে, এটা সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। কি লাগে ভাইয়া? ক্রমযোজিত গণসংখ্যা। কি লাগে? ক্রমযোজিত গণসংখ্যা। মাথায় রাখবে এটা ভালো করে, ক্রমযোজিত গণসংখ্যা। দেখো এখানে মূলত শ্রেণীব্যাপ্তি, তারপরে হলো মধ্যক এবং প্রচুরক। মধ্যক নির্ণয়ের জন্য সূত্র কি? এ প্লাস এল প্লাস এন বাই এল, এ প্লাস এল প্লাস এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি গুণন এইচ বাই এফ এম। তার মানে আমাদের এখানে মধ্যমান বা অন্য কোনো কিছুর প্রয়োজন নাই, তার মানে এখানে লিখবো আমরা গণসংখ্যা, তারপরে লিখতে পারি আমরা হলো ক্রমযোজিত গণসংখ্যা। এটা মূলত অনেক সময় ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। 41/50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, একটা ঘর লাগবে, 91 থেকে 100। গণসংখ্যা যা ছিল লেখো 4, 10, 15, তারপরে হলো 12, 6, 3। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের সূত্র ভাইয়া, ক্রমযোজিত গণসংখ্যা তুমি কিভাবে নির্ণয় করবা? ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করবে এরকম ভাবে, এই বরাবর গণসংখ্যাটা ফিক্স রাখবা 4, তার পরবর্তীতে এটাই সেখানে যোগ হবে। কি হবে? যোগ হবে। যোগ তুমি দেখাবা না, 10 আর 4 যোগ করলে কত হলো? 10 আর 4 যোগ করলে 14, পরবর্তীতে এটাই আবার এখানে এসে যোগ হবে। তো এখানে যোগ করলে কি হবে দেখো, আমি যোগ করে দিয়েছি কিন্তু যোগ দেখাবো না, কত হয় তাহলে
29। আবার এটা এসে কি হবে, এখানে এসে যোগ হবে, এখানে এসে কি হবে 29 যোগ হবে, যোগ করলে কত হয় 9 2 11 1 হাতে 1 2 2 4 41। আবার এটা মূলত এখানে আসবে, যোগ হবে, যোগ হয়ে রেজাল্টটা যায় এদিকে বসবে, রেজাল্ট যায় কি হবে এদিকে বসবে, তাহলে মূলত আসতে কত 47। আবার মূলত এটা এসে যদি এটার সাথে যোগ হয় তখন এখানে যায় বসবে কত 50। তার মানে মূলত n এর মান কত, এটা n এর মান কত ভাইয়া, এটা n এর মান হলো মূলত 50, n এর মান কত 50। তো এটুকু বুঝতে পারছো ভাইয়া, এটুকু বুঝতে পারছো? তো মধ্যক আমরা গড় নির্ণয় সূত্রটা লিখি, গড় এই সরি প্রচুরক। অতএব এখানে প্রচুরক কথার জন্য আমরা একটা কথা উল্লেখ করতে পারি যে এখানে গণসংখ্যা সর্বাধিক, প্রচুরক লেখার আগে আমরা এই কথাটা উল্লেখ করব যে এখানে গণসংখ্যা সর্বাধিক আছে 61 থেকে 70 এর ঘরে, সুতরাং প্রচুরক শ্রেণী হবে 61 থেকে 70। বাংলা কথাটা লিখবা, এখানে গণসংখ্যা, এখানে গণসংখ্যা সর্বোচ্চ সর্বোচ্চ আছে কত ঘরে, 61 থেকে 70 এর ঘরে, সুতরাং সুতরাং প্রচুরক শ্রেণী হবে শ্রেণী হবে 61 থেকে 70, 61 থেকে 70, এটা কি মূলত প্রচুরক শ্রেণী। তার পরবর্তীতে আমরা প্রচুরক নির্ণয় করব, প্রচুরক নির্ণয়ের সূত্র কি ভাইয়া, প্রচুরক L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণন H। L কি, যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা, এটার মধ্যে নিম্ন সীমা কত 61, 61 কি নিম্ন সীমা 61 প্লাস F1 কত ভাইয়া, যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্বের শ্রেণীর গণসংখ্যা, পূর্বের শ্রেণী, তার মানে 29 থেকে গেলে কত থাকবে, 29 গেলে এটা গেলে থাকবে কত আমাদের পূর্বের শ্রেণীর গণসংখ্যা। পূর্বের শ্রেণীর গণসংখ্যা কত হবে, এটা থেকে তুমি যদি এটা বাদ দিয়ে দাও, যদি সরি আমাদের গণসংখ্যা ক্রমযুক্ত গণসংখ্যা না, যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্বের শ্রেণীর গণসংখ্যা, তার মানে 15 থেকে তুমি যদি 10 বাদ দাও কত হবে 5। তাহলে এই নিচে হলো F1 হলো 5, F2 কি, যে শ্রেণীতে গণসংখ্যা প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরের শ্রেণীর গণসংখ্যা, 15 মাইনাস 12 কত হবে ভাইয়া 3, কত হবে প্লাস 3 গুণন H কত শ্রেণী ব্যবধান 10, শ্রেণী ব্যবধান কত 10। তাহলে এখানে আসতেছে 61 প্লাস 5 10 50 ভাগ হলো 8, 50 ভাগ 8 করলে কত আসে 5 আর 8 40, তার মানে 5 8 40, তার মানে এখানে মূলত 5 পয়েন্ট সামথিং আসবো না, 5 9 45 মূলত এরকম কত আসে আমরা দেখি তো, যেহেতু উপরে 40 আছে, তার মানে 50 ভাগ 8 6.25, 6.25 আসতেছে কত 61 প্লাস 6.25, দুইটা যোগ করে দিই, দুইটা যদি আমি যোগ করে দিই কত আসবে, যোগ করে দিলে আসবে হলো 67.25, প্রচুর আসলে কত ভাইয়া, প্রচুর কত 67.25। এখন এটার জন্য আমাদের আরো বাদ আছে, কিন্তু মধ্যক নির্ণয় করতে হবে। প্রচুরকের যা সূত্রটা বসাই দিচ্ছে হয়ে গেছে, এখন মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করবে কিভাবে, মধ্যক নির্ণয় করতে হলে n কত, n কে অর্ধেক করতে হবে, মধ্যকের জন্য কি করতে হবে n কে অর্ধেক করতে হবে, n কত, n হলো 50, এখানে n ইকুয়াল 50, অতএব n বাই 2 ইকুয়াল 50/2 ইকুয়াল কত ভাইয়া 25, ইকুয়াল টু 25। এখন 25 কোন ঘরে আছে দেখো, প্রথম 4 এ নাই, 14 তে নাই, 29 এ আছে, হ্যাঁ 15 থেকে 29 পর্যন্ত সব মান কি এই ঘরে আছে, তার মানে মধ্যক শ্রেণী কোনটা, মধ্যক শ্রেণী এইটা, তাহলে কি মধ্যক শ্রেণীও এইটা। অতএব মধ্যক নির্ণয়ের সূত্র কি ভাইয়া, মধ্যক নির্ণয়ের সূত্র হলো মধ্যক ইকুয়াল L প্লাস n/2 মাইনাস FC গুণন H/FM। তো এগুলা কিন্তু সাইডে তোমরা সাইড নোট করে দিবা, আমি একটা মধ্যে লিখতেছি দিকে তো সাইড নোট করতেছি না, তোমরা সাইড নোট দিবা। তাহলে এখানে L কত, এই যে নিম্ন সীমা 61 প্লাস n/2 মানে কত 25 মাইনাস FC, যে শ্রেণীর মধ্যে অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা, সেই শ্রেণীর গণসংখ্যা কত ভাইয়া 15, সেই শ্রেণীর গণসংখ্যা কত 15, সেই শ্রেণীর গণসংখ্যা 15, সরি FC হলো যে শ্রেণীর মধ্যে অবস্থিত তার পূর্বের শ্রেণীর যোজিত গণসংখ্যা,
যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। এফ এম কি এফসি কি, এফসি হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর পূর্বের শ্রেণীর যোজিত গণসংখ্যা, আর এফ এম হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা। তাহলে এফসি হলো 14, এফসি হলো 14 গুণন কত আসতেছে এটা ভাইয়া, গুণন আসতেছে মূলত আমাদের, গুণন আসতেছে হলো এখানে এইচ কত 10, এফ এম কত যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা 15। এখন এখানে যদি ক্যালকুলেশন করো কত আসে 61 প্লাস এটার সাথে এটা কাটাকাটি করলে কত আসে 25 থেকে 14 গেলে কত থাকে 11, 11 10 দ্বারা গুণ করলে কত হয় 110 ভাগ হলো 15। একটু ক্যালকুলেশন করে অ্যান্সারটা তোমরা বসায় দাও, ক্যালকুলেশন করে অ্যান্সারটা বসায় দাও। 61 রে এটা দ্বারা ভাগ করলে যা আসবে এটা লিখবা, ঠিক আছে? ক্যালকুলেশন করে বসায় দাও। তো আশা করি তোমরা মধ্যকটা বুঝতে পারো, যা সূত্র বসাবা সাইডে এই সূত্রগুলোর মানগুলো বসায় দিবা, তো করে দিই তোমাদের ক্যালকুলেশন। ধরো 110 ভাগ হলো 15 আস্তে আস্তে মূলত 7 পয়েন্ট সামথিং, তার মানে 61 প্লাস 7.33, তাহলে এখানে আসে হলো প্লাস 61 62.33, 62.33। আশা করি তোমরা বুঝতে পারতেছো, আশা করি এটা ক্লিয়ার। সূত্রটা কি, এটা মূলত এটাই ছিল না, n/2 মাইনাস এফসি হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্বের শ্রেণীর যোজিত গণসংখ্যা, এফ এম হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা। আশা করি যে সূত্রটা ঠিক আছে, যদি সূত্রটা কোনো জায়গায় মিস্টেক হয় অবশ্যই কমেন্ট করে জানাই দিই। দেখো তারপরে বলছে কি উপাত্তের গণসংখ্যা অজীব রেখা অঙ্কন করো। কি অঙ্কন করতে বলছে ভাইয়া? অজীব রেখা। তো অজীব রেখা অঙ্কনের নিয়ম কি? অজীব রেখা মূলত এরকম জাস্ট উপরের দিকেই শুধু উঠে। অজীব রেখার জন্য মূলত আমাদের এই ঘরগুলাই লাগে, শ্রেণীব্যাপ্তি লাগে, এখানে মূলত আরেকটা ঘর লাগবে, সেটা কি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি লাগবে। কি লাগবে? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি লাগবে, যার জন্য এটাকে আমাকে বুঝতে হবে, না হলে বুঝতে হইতো না। এটাকে আমার পরিষ্কার করে এখন অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নিয়ে নিতে হবে, কারণ অজীব রেখার মধ্যে কোনো জায়গায় রেখার গ্যাপ নাই এবং শ্রেণীব্যাপ্তির মধ্যে একটা গ্যাপ আছে, যার জন্য কি লাগবে? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি লাগবে এবং ক্রমযুক্ত গণসংখ্যাও লাগবে। দেখো দেখো শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি ও অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে? প্রদত্ত উপাত্ত হতে মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে বছর করছি। এখন আসো যা যা ছিল লেখো। 41 থেকে 50, দুইটা করে বেশি নিয়ে ফেলছে এবার, এটাও দরকার নেই, এর মানে এরকম ভাবে লেখার দরকার নাই। এরকম অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, জাস্ট অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তিন ভাবে লেখা যায়। অবিচ্ছিন্ন শ্রেণী কয়ভাবে লেখা যাবে? তিন ভাবে লেখা যায়। একটা হলো নিম্ন সীমাত গুণে 1 কমাই দিবা, একটা হলো উচ্চ সীমা 1 বাড়ায় দিবা, একটা হলো নিম্ন সীমাত গুণে হাফ কমাবো, উচ্চ সীমায় হাফ বাড়ায় দিবা। তিনটা নিয়ম। তাহলে আমরা তিনটা নিয়ম অ্যাপ্লাই করতে পারি। নিম্ন সীমাত গুণে 1 কমাই দিলেও হবে, উচ্চ সীমায় শুধু 1 বাড়ায় দিলেও হবে, অথবা হাফ কমাবো হাফ বাড়াবো। তো আমরা সহজ পদ্ধতিতে অ্যাপ্লাই করবো, 1 কমাই দিব। তাহলে 41 থেকে 1 কমাই দিলে কত হবে? 40, 50, 51 থেকে 1 কমাই দিলে কত হবে? 50, কত? 60, 61 থেকে 1 কমাইলে 60, 70। দেখো জাস্ট 1 কমাই দিতেছি, অবিচ্ছিন্ন হয়ে যাইতেছে সব। 1 কমাই দিলে কি হলো? অবিচ্ছিন্ন হয়ে গেল সব। দেখছো কত ইজি না? ইজি ইজি, সব ইজি। দেখো গণসংখ্যা কত? 4, 10, 15, 12, 6, তারপর কত? 3। ক্রমযোজিত গণসংখ্যা কত ভাইয়া? ক্রমযোজিত গণসংখ্যা একটা নির্ণয় করছিলাম না? 4, 14, 29, 41। কিভাবে নির্ণয় করছিলাম? এটার সাথে এটা লিখছি, এটার সাথে এটা যোগ করে এখানে বসাইছি, এটার সাথে এটা যোগ করে এখানে বসাইছি, এটার সাথে এটা যোগ করে এখানে বসাইছি, আবার এটার সাথে এটা যোগ করবো, এখানে বসাবো 46, 47, এটার সাথে আবার যোগ করে এখানে বসাবো 50।
এগুলো দিছিলাম না এর আগে, ভালো দেখা গেলো এখন দিলাম, ভালো দেখা যায় না, যাই হোক, ভালো দেখা যায় আর না দেখার দরকার না, আমার দরকার ম্যাথ বুঝতেছি কিনা। দেখো গণসংখ্যা কত পাইছিল ভাইয়া, গণসংখ্যা কত ছিল, 50 না 60? 50। তো 50 থাকে আমাদের গ্রাফের ভিতরে, মূলত 50টা ঘরই থাকে। 50-এর কম বেশি হলে তখন আমাদের ঝামেলা হয়। গ্রাফের ভিতরে কি থাকে, 50টা ঘর থাকে, অর্ধেক। ফুল গ্রাফ তো দেয় না, অর্ধেক দেয়, অর্ধেক দিলে 50টা ঘর থাকে আমাদের। তো 50টা ঘর থাকলে মূলত 50 ঘর পর্যন্ত দিলে তুমি ওই অক্ষ বরাবর ক্রমযুক্ত গণসংখ্যার প্রতি এক ঘরকে এক একক ধরতে পারবা। প্রতি এক ঘরকে এক একক ধরতে পারবা কখন, যখন তুমি ঘর নষ্ট না করবা। যেমন আমরা অনেক সময় এই ঘরের 5 ঘরের উপরে দেখ দিই, 5 ঘর যদি উপরে দেখ দিই তখন কিন্তু আর লেখা যাবে না। তখন লেখা যাবে না কি জন্য, কারণ তখন ঘর 45টা হয়ে যাবে। তখন এক ঘরকে এক একক ধরলে 45 ঘর পর্যন্ত মান আছে, তার মানে 45টা মান পাবা, আর 5 মান পাবা না। যার জন্য তখন তোমাকে নিচে লিখতে হবে, যার জন্য তখন তোমাকে কি করতে হবে, নিচে লিখতে হবে। আর যদি প্রতি এক ঘরকে এক একক ধরো, প্রতি এক ঘরকে যদি এক একক ধরতে পারো ভাইয়া, তাহলে অঙ্কটা ইজি হয়। যার জন্য আমরা মূলত একবারে চক নষ্ট করবো না। আর যদি দেখা যাচ্ছে 60টা বা 70টা ঘর আছে, তখন আমার প্রতি এক ঘরকে 2 একক ধরতে হবে, তখন তুমি চাইলে উপরে লিখতে পারো, সমস্যা নাই তখন। ঠিক আছে, আসো। মূলত আমরা চকটাকে এরকম ভাবে একটু মনে মনে চিন্তা করে নেই, চকটা এরকম, চকটা মূলত এরকম আমরা চিন্তা করে নেই, চকটা এরকম আমরা চিন্তা করে নেব। তো 5 ঘরকে ধরলে গেলে এখন তো আমাদের ঘর লাগবে 11টা, হবে কি এখানে, দেখি, ধরো, দেখো 5, 10, 15, 20, 25, 30, 35, 40, নিচে কি দেখা যায়, দেখি নিচে আর 2টা ঘর হইলে ভালো হয়। নিচে আর 2টা ঘর হলে, নিচে আর 2টা ঘর বলতে একটা ঘর দেওয়া যাবে। তো 40, 50 পর্যন্ত যায় না, তো এখানে একটা ঘর দিয়ে দিই, তারপর নিচে একটা ঘর দেই, নিচে আর একটা ঘর দিই। ঠিক আছে, তো দেখো মূলত ছক কাগজটা বানানোর জন্য মূলত আমরা এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম। 5 ঘর করে দিই এদিকেও। তুমি ধরে নিবা এখানে 5 ঘর করে আছে, তোমার এখানে 5 ঘর হয়তো মাপে মিলবে না, বলবো ভাই মাপে মিলে না, মিলবে না, কারণ ছক কাগজে মাপে মিলবে, ছক কাগজ তো থাকবে তোমার। তো এরকম ভাবে ছক কাগজ নেওয়ার পরে তুমি এই ওয়াই অক্ষ বরাবর, মানে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর, এই বরাবর লিখবা হলো অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। কি লিখবা, এই অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিটা কোনটা, এই যেটা, এই অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিটা কোথায় লিখবা ভাইয়া, তুমি এই বরাবর লিখবা। অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিটা লিখবা কোথায়, এই বরাবর। বুঝতে পারলাম, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এই বরাবর লিখবো। ঠিক আছে, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিটা তুমি যখন এই বরাবর লিখছো, তখন তোমার এই ক্রমযুক্ত গণসংখ্যাটা এই বরাবর লিখবা। ক্রমযুক্ত গণসংখ্যা কোন বরাবর, এই বরাবর। তো ক্রমযুক্ত গণসংখ্যা যুক্ত গণসংখ্যা এই বরাবর লিখবা, আর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি কোন বরাবর, এই বরাবর। অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এই বরাবর লিখবা। ঠিক আছে, লিখছো। তো এটা তো মূলত এটা জিরো বিন্দু, এটা কি বিন্দু ভাইয়া, জিরো বিন্দু। যদি জিরো বিন্দু হয়, যদি জিরো বিন্দু হয়, ক্যামেরা একটু পিছিয়ে দিই, ক্যামেরাটা একটু পিছিয়ে দিই, তাহলে একটু ভালো দেখা যাবে। দেখো, তাহলে যদি অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এই বরাবর হয়, যদি এইভাবে লেখা যায়, তাহলে এই ঘর জিরো। কিন্তু আমাদের আমাদের এখানে শুরু হয়েছে কত থেকে, 40 থেকে, তার মানে 40 পর্যন্ত ঘর আছে বোঝানোর জন্য ঘরটা কাটা দিবা, তার মানে এখানে লিখবা 40, এখানে লিখবা কত, 40। এখন তুমি দেখো 40 থেকে তোমাকে যাইতে হবে কত কোন পর্যন্ত, 100 পর্যন্ত। এখন যদি তুমি প্রতি 10 ঘরকে এক একক ধরো, প্রতি 10 ঘরকে, এটা 5 করে ধরছি, যদি প্রতি 10 ঘরকে এক একক ধরো, তাহলে দেখো কয়টা ঘর লাগে, 10 ঘর, 20 ঘর, 30 ঘর, 40 ঘর, 50 ঘর, ঘর আরো আছে কি, আমরা দিয়ে নিব, পারলে প্রয়োজনে ঘর দিয়ে নিব আরো। ঠিক আছে, তো তাহলে এখানে কত আসে, 40, এখানে আসবে 50, এখানে আসবে 60, এখানে আসবে 70, এখানে আসবে 70, এখানে আসবে 80, এখানে আসবে 90, আমাদের আরো 10টা ঘর দরকার। আমরা এদিকে নিয়ে নিলাম এরকম ভাবে, মানে একটু চিন্তা করে নাও তো এদিকে ঘরগুলো আছে। ঠিক আছে, দেখো এদিকে আমাদের ঘরগুলো আসলে চিন্তা করে নিবা। তো এটা মূলত এরকম ধরে নাও যে এখানে আমাদের কি আছে, মানে এই মানটা ধরো এখানে ধরো আছে, এই ঘরটা কত, একটু এদিকে ধরো, তার মানে এই ঘরটার মধ্যে কত, 100, এই ঘরের মধ্যে কত ভাইয়া, 100। তো এখন এদিকে মান বসাই দিই আমরা, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, একদম 50 পর্যন্ত হয়েছে। দেখো এখন 40 থেকে 50-এর জন্য, মানে 40 থেকে 50-এর জন্য, এই যে 50 পর্যন্ত ক্রমযুক্ত গণসংখ্যা কত, 4, তার মানে এই ঘর পর্যন্ত কত, 5, তার মানে আর নিচে থাকবো, এইখানে থাকবো, কোথায় থাকবে ভাইয়া, এখানে থাকবে, এই দেখেন, এই দেখেন, এখানে থাকবে, এখানে থাকবে না, এখানে থাকবে। তারপরে কত ভাইয়া, 14, তারপরে কত, 14,
4 আর 10 যোগ করে 14 পেয়েছি, তার মানে এই যে 60 এর ঘরে এই দেখো 60 সর্বোচ্চ ঘরে দেখবা কত আছে, সর্বোচ্চ ঘরে কত থাকবো, 14 থাকবো, 14 পর্যন্ত উঠবে। 60 ঘরে কত উঠবে, 14 পর্যন্ত। তার মানে 10 হলো এখানে, 14 হলো মূলত আমার এইখানে, 14 কোথায়, এখানে। তারপরে কোথায়, 70 এর ঘর, 70 এর ঘর কোথায়, এই দেখো 70 এর ঘর এই এইখানে। কত পর্যন্ত উঠবে, 29 পর্যন্ত। তার মানে 5 10 15 20 25 30, তার মানে 29 থাকবে কোথায়, একবার একটু নিচে। তারপরে কোথায় 41, 41 কোথায়, এইবার 80 বরাবর, এই দে 80 কোথায়, 41। তার মানে এখানে যদি 29 হয়, তার মানে এটা 30 ছিল না, এটা 30 ছিল। 30 35 40 41 কোথায়, এইখানে। 41 কোথায়, এইখানে। তারপরে কত ভাইয়া, তারপরে 47 কোন ঘরে, 90 ঘর, এই যে 90, 90 বরাবর 47 উঠো, 47 উঠো, মানে 80 থেকে 90, এই যে 80 থেকে 90, 47, 47 কোথায়, এটা হলো 45, 47টা মূলত তাহলে এখানে, 47 মূলত এখানে। আর 100 ঘরে কোথায়, এই যে 100 ঘর টিপির নিচে যায় পড়ছে, এই যে এখানে একবার উপরে 50 বরাবর, এই যে এই রেখার উপরে এখানে এসে পড়ছে, মানে দেখা যায় কি না জানি না, এইখানে এসে পড়ছে। এখন আমরা মূলত এগুলো যোগ করব। তাহলে আমরা যদি এগুলো যোগ করি, মূলত এই দিকে দেখো, এটার সাথে এটা যোগ করবা, এটার সাথে এটা যোগ করবা, এটার সাথে এটা যোগ করবা, এটার সাথে এটা যোগ করলাম, এটার সাথে এটা যোগ করলাম, এটার সাথে এটা যোগ করলাম, দেখো আমাদের হয়ে গেছে না ভাইয়া, গ্রাফটা অনেক সুন্দর হয়েছে না, গ্রাফ সুন্দর করে আঁকানো হয়ে গেছে। এখন মূলত আসি আমরা ছক কাগজে কি লিখবো। ছক কাগজে এটার মধ্যে সহজ বাংলা ভাষায় লিখতে পারবো, সহজ বাংলা ভাষায় লিখতে পারবো। প্রতি এক ঘরকে এক একক ধরছি সব দিকেই। তো তাহলে আমরা কি লিখবো, ছক কাগজে এক্স অক্ষ বরাবর ক্রমযুক্ত অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তির, ছক কাগজে, তুমি বাংলা কথা আমার কথা মতো লিখে নিবা, ছক কাগজে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তির প্রতি এক ঘরকে এক একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযুক্ত গণসংখ্যার প্রতি এক ঘরকে এক একক ধরে পজিটিভ রেখা অঙ্কন করা হলো, যেখানে শূন্য থেকে এই যে 0 থেকে 40 পর্যন্ত ঘর পূর্ণ আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। যদি ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে, তাহলে বাংলা কথাটা কি লিখবা, ছক কাগজে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির এবং অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির প্রতি এক ঘরকে এক একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযুক্ত গণসংখ্যার প্রতি এক ঘরকে এক একক ধরে গণসংখ্যা অজীব রেখা অঙ্কন করা হলো। গণসংখ্যা অজীব রেখা অঙ্কন করা হলো, শুধু অজীব রেখা অঙ্কন করা হলো লিখবা, অজীব রেখা অঙ্কন করা হলো। এখানে ভাঙা চিহ্ন দ্বারা 0 থেকে 40 পর্যন্ত ঘর পূর্ণ আছে বোঝানো হয়েছে, পূর্ণ আছে বোঝানো হয়েছে। শেষ, শেষ। বুঝতে পারছো ভাইয়া, বুঝতে পারছো না কথাটা আমার? দেখো তাহলে অজীব রেখার জন্য কয়টা ঘর লাগবে, একটু ঘরগুলো বার করে খেয়াল করো, পরীক্ষার আগে রাতে একটু দেখে গেলে ভালো মনে থাকবে। শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা, এটা থাকবে হলো এই বরাবর, এটা থাকবে এই বরাবর। বহুভুজটাও তো বুঝতে পারছো, ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয় একটু আগে দেখাইছি, এইভাবে যোগ করবা, এখানে বসাবা, 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 ঠিক আছে। তারপরে 40 থেকে 50, জাস্ট 50 এর জন্য এই যে 50 এর ঘরে গণসংখ্যা কত, 4। তারপরে 60 এর ঘরে গণসংখ্যা 14, এরকম ভাবে বসায় দিবা, বসায় নেয় পরে জাস্ট রেখাগুলো যোগ করে দিবা, রেখাগুলো যোগ করে দিবা। যেহেতু ক্লাসও শেষ, তোমাদের ফুলের শুভেচ্ছা জানিয়ে ক্লাসটা শেষ করছি আজকে। তোমরা ক্লাসটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। তোমাদের ফুলের শুভেচ্ছা জানিয়ে ক্লাসটা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।